দেখছেন ট্রাইব টিভি বাংলা, সঙ্গে রয়েছে আমি অনন্যা। আচ্ছা, আপনাদের যদি আমি জিজ্ঞাসা করি মানুষের রূপ বড় নাকি গুণ, বেশিরভাগ মানুষই আমার সাথে একমত হবেন যে অবশ্যই গুণ বড়। কিন্তু একটা কথা আছে, পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। অর্থাৎ আপনাকে দেখতে কেমন লাগছে তার উপর কিন্তু ফার্স্ট ইমপ্রেশন, আপনার উপর একটা মানুষের কি হবে সেটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে। আর এই দর্শনধারী এই ব্যাপারটাকে মেনটেন করার জন্য, প্রেজেন্টেবল লাগার জন্য, পরিপাটি লাগার জন্য কিন্তু আমরা প্রায়শই যাদের সাহায্য নিয়ে থাকি তারা হলেন মেকআপ আর্টিস্ট। আর আজ আমাদের সঙ্গে ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে এমনই একজন রয়েছেন মেকআপ আর্টিস্ট পরমা সাহা। রায়গঞ্জের বিখ্যাত মেকআপ আর্টিস্ট পরমা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট পরমা সাহা। একেবারেই পরমাদি, ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত। একদম, অবশ্যই অনেক ধন্যবাদ তোমাদেরকে যে আমাকে এখানে ইনভাইট করার জন্য। তো আমরা এবার আলোচনায় যাই যে এই যে মেকআপ আর্টিস্টের কেরিয়ার আপনার, সেটা কতদিনের? আমি প্রায় 7 বছর ধরে এই প্রফেশনে রয়েছি। 7 বছর ধরে এই প্রফেশনে রয়েছেন, অনেকটা দিনই হয়ে গেল। এখন আপনার কাজকর্ম কেমন চলছে সেই বিষয়টা যদি একটু বলেন। ঠাকুরের আশীর্বাদে, খুব সবার ভালোবাসায়, শুধু ঠাকুরের আশীর্বাদে না, মন থেকে ভালোবেসে কাজটা করি, আর সবার ভালোবাসায় কাজটা আমার খুব ভালো মতোই যাচ্ছে। তো এইভাবে আমি খুব ভালো মতো কাজটা করছি। আর শুধু যে মেকআপ আর্টিস্ট সেটা না, আমি এটার সাথে সাথে আমার স্টুডিও রয়েছে, আমি ক্লাসও করাই। শুধু মেকআপ আর্টিস্ট না, আমি নেল এক্সটেনশনও করাই, নেল এক্সটেনশনের ক্লাসও করাই। তো দুটো পাশাপাশি, মেকআপের পাশাপাশি ক্লাসও চলছে। আপনি কি মেকআপ শেখানো? হ্যাঁ। আপনার কত স্টুডেন্টস রয়েছে? আপাতত বলতে পারো 50-60 জন স্টুডেন্ট। আমি খুব কম ক্লাস করাই অ্যাকচুয়ালি, আমার ক্লাস করানো হয়ে ওঠে না, সময় পাই না আমি, সত্যি কথা বলতে। তো সেই জন্য খুব কম ক্লাস করাই, অনেক রিকোয়েস্ট করে যখন, তখন আমি ক্লাসটা করাই। তো এই তো ক্লাস করছি এইভাবেই। পরমাদি, আপনি বললেন যে 7 বছর ধরে এই প্রফেশনে আপনি কন্টিনিউ করছেন। তো 2024-এ দাঁড়িয়েও এখন আমরা দেখতে পাই যে মানুষজন এই পেশাটাকে ঠিক প্রফেশনালি নেয় না বা সিরিয়াসলি নিতে চায় না, ভাবে যে টাইম পাস করছে। সেখানে আপনি 7 বছর আগে দাঁড়িয়ে এই ডিসিশনটা নিয়েছিলেন যে এই পেশায় আসবেন, কি ভেবে এই ডিসিশনটা নেয়া? তাহলে আমি একটু ছোট্ট করে আমার যে জার্নিটা তোমাদের সাথে একটু শেয়ার করব, সবার সাথে শেয়ার করব। তো আমার এই জার্নিটা প্রথমে অতটা সহজ ছিল না যদিও বা, কিন্তু ছোটোবেলা থেকে আমি সাজতে ভীষণ ভালোবাসতাম, মা আমাকে সাজাতে ভীষণ ভালোবাসতো। তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেই জিনিসটা আরও ভালো লাগতে শুরু করলো। তারপরে তো সোশ্যাল মিডিয়া, ইউটিউবে যখন ভিডিওগুলো দেখতাম, খুব সেইগুলো লক্ষ্য করতাম, খুব ভালো লাগতো দেখতে। তারপরে আমি যার কাছে শিখেছি, ঈশিতা দত্ত দি, সেই দিদির একটা কাজ আমার চোখের সামনে পড়ে, এবং তখনই সাথে সাথে আমি তার প্রোফাইল চেক করি এবং তার সাথে কন্ট্যাক্ট করি ডিটেলস জানার জন্য। বাড়িতে যখন আমি জানাই, আর 5টা মধ্যবিত্ত ফ্যামিলির মতো আমার ফ্যামিলিতেও এই প্রবলেমটা হয়েছিল, বাড়িতে প্রথমেই না করে দিয়েছিল যে এগুলোতে কোনো ভবিষ্যৎ নেই, এগুলোতে যেতে হবে না, পড়াশোনায় মন দাও। সেখানে বাবা প্রথমেই না করেছিল, মাকে বলেছিলাম, মাও বলেছিল যে না, এইসব বাবা যখন মানা করেছে আমি কিছু করতে পারবো না। কিন্তু একটা কথা না বললেই না, সেই জায়গাটাই সব থেকে পাশে আমাকে ফার্স্ট টু লাস্ট দাঁড়িয়েছিল, আমাকে হেল্প করেছে, আমাকে মোটিভেট করেছে, আমার পাশে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমার দাদা। মানে এটা সত্যিকারে এখনকার দিনে এরকম দাদা পাওয়া যায় না যে আমাকে ক্লাসটা করতে সাহায্য করেছে, এবং কি শুধু ক্লাস করতে না, এই যে প্রত্যেকটা মানুষের উন্নতির পেছনে কারো না কারোর হাত থাকে। তো সেটার পেছনে আমার দাদার হাত রয়েছে অবশ্যই, কারণ ও আমাকে এতটা মোটিভেট না করলে, ও আমার পাশে না দাঁড়ালে আমি পারতাম না। যাই হোক, শখের বশেই আমি কাজটা শিখেছিলাম। যখন কাজটা কমপ্লিট করলাম, পরের থেকেই কাজ পাওয়া শুরু করি, সবাইকে টুকটাক সাজাতে সাজাতে সবাই আমার কাজ ভীষণ পরিমাণে পছন্দ করতে শুরু করলো। তারপরে ভাবলাম যে কেন না এটাকেই আমার প্রফেশন করা যাক। তো তারপরে সবার ভালোবাসায় আমি কাজটা নিয়ে খুব ভালো মতো আগাচ্ছি। অর্থাৎ মানুষ যদি প্যাশনকে নিজের প্রফেশন বানায় তাহলে সাফল্য অনিবার্য। একেবারে আপনার ক্ষেত্রেও সেটাই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমার যে পরবর্তী একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ নিজের মতো করে সুন্দর, তাহলে মানুষ মেকআপ কেন করবে? মেকআপের প্রয়োজনীয়তাটা কি? দেখো, এখনকার দিনে
সবাই অবশ্যই সবার মতো নিজস্ব সুন্দর রয়েছে, কিন্তু এখনকার দিনে কেউ নিজের কেয়ার করার সুযোগটা খুব একটা পায় না কাজের চাপের জন্য। বাইরে যেতে হয়, স্কিনে অনেক ট্যান পড়ে, অনেক র্যাশ হয়, যেই জন্য স্কিন এখন কেউ খুব একটা কেয়ার করতে পারে না। তো সেই ক্ষেত্রে মানুষ একটু মেকআপের সাহায্যে নিজেকে একটু নতুন রূপে দেখতে পারে, নিজেকে একটা অন্যরকম লুকে তার স্পেশাল দিনটাতে আরেকটু স্পেশাল করে তুলে ধরার জন্যই তারা এখন মেকআপটা করে, এই জন্যই আর কি। আচ্ছা, বলা হয় যে মেকআপ আর্টিস্ট অর্থাৎ শিল্পী, তাহলে কি মেকআপটা শিল্প কিভাবে? অবশ্যই অবশ্যই, মেকআপটা তো অবশ্যই শিল্প। আমরা এক একজন আর্টিস্ট, মেকআপটা একটা আর্ট, এটা সবার দ্বারা সম্ভব না। কারণ এখন যদি আমি একজন সাধারণ মানুষের হাতে তুলিটা ধরিয়ে দিয়ে বলি যে তুমি একটু মেকআপটা করো, অবশ্যই সে পারবে না। অবশ্যই এটা আর্টের দরকার। কারণ যেমন আমরা ড্রয়িং করার সময় আমাদের কি একটা সাদা আর্ট পেপার দিয়ে দেওয়া হয় এবং বলা হয় এটার উপরে আর্ট করতে, সেরকম মেকআপটাও আমরা যখন একটা মেকআপ করছি একজনের ফেসে, তার স্কিনে অনেক রকম প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলোকে আমরা হাইড করে দিয়ে তাকে তার মতো করে সৌন্দর্য করে তুলে ফুটিয়ে তুলি। তো এটা অবশ্যই একটা আর্টিস্টের পক্ষে বা সম্ভব, সেই জন্য অবশ্যই এটা একটা শিল্প, একটা আর্ট। অর্থাৎ সৌন্দর্য বোধটা থাকতে হবে, তবেই সে শিল্পী, আর তবেই মেকআপটা শিল্প, মানে তুমি যেমনটা বললে আর কি। তো মেকআপের ক্ষেত্রে কি কোনো গ্রামার মেনটেন করতে হয়? মানে বেসিক্যালি আমি যেটা জানতে চাইছি, দুরকম স্টেটমেন্ট আমি শুনেছি যে মেকআপের ক্ষেত্রে এই 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 স্টেপ ফলো করে মেকআপটা হয়, মানে যেমন প্রাইমার, ফাউন্ডেশন, এরকমভাবে একের পর এক স্টেপ সাজিয়ে মেকআপটা হয়। সেই গ্রামারটা মেনটেন করা কি জরুরি, নাকি ওটা নিজের ব্যাপার যে কার স্কিন কেমন সেই অনুযায়ী মেকআপটা করেন আপনারা? দেখো, অবশ্যই মেকআপটার জন্য তোমার একদম নলেজ দরকার, ফুলফিল নলেজ দরকার। নলেজ ছাড়া, মানে আমি মেকআপ গেলাম, শিখে নিলাম, ও স্টেপ বাই স্টেপ এটা করেছে, আমি সবার ক্ষেত্রে সেটা করে দিলাম, অবশ্যই সেটা না। এক একজনের স্কিন অনুযায়ী মেকআপ হয়। একদম পরপর এতগুলো জিনিস রয়েছে, পরপর থুপে দিলাম তাহলেই মেকআপ, একদমই না। সবার স্কিনের জন্য সব কিছু দরকার পড়ে না, সেটা ডিপেন্ড করে যে কে সাজছে, কার কীরকম দরকার, সেই অনুযায়ী দরকার। সবাইকে সব দরকার নেই। আর মেকআপ মানে যে অনেক কিছু মেখে নিলাম সেটা না, অবশ্যই যার যতটুকু দরকার ততটুকুই। আচ্ছা, আমরা আজকাল দেখতে পাই যে অনেক মানুষজন, অনেক মেয়েরাই কিন্তু এই প্রফেশনে আসতে আগ্রহী। তো আপনি যেমনটা বললেন কিছুক্ষণ আগেই যে সবাই কিন্তু সুন্দর করে সাজাতে পারে না, তো যারা এই প্রফেশনে আসতে চাইছে তাদের মধ্যে কি কি গুণ থাকা জরুরি বলে আপনি মনে করেন? অবশ্যই মেকআপ লাইনটাতে আসার জন্য তোমার কিছু কিছু যেটা জিনিসগুলো দরকার, সেগুলো হচ্ছে অবশ্যই মন থেকে তোমাকে ভালোবেসে এই প্রফেশনটাতে আসতে হবে। যে বাড়ি থেকে জোর করে বলে দিল যে ও করছে তুই কেন পারবি না, তাহলে তুইও কর, সেইভাবে না এসে মন থেকে আসো, ভালোবেসে আসো। ধৈর্য, এই সমস্ত কাজের মধ্যে ধৈর্যটা ভীষণ পরিমাণে দরকার। ধৈর্য রাখতে হবে যে আজকে আমি শিখে নিলাম, কালকে থেকে আমি প্রচুর কাজ করতে থাকবো, আর কাজ না পেলেই মন খারাপ করে দেবো কেন শিখলাম আমি, সেটা করলে হবে না। ধৈর্য ধরতে হবে, মন দিয়ে কাজ করো, প্র্যাকটিস করো, এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে তাদের মধ্যে। ধৈর্য তো অবশ্যই রাখতে হবে। এই তো একেবারে যে কোনো বিষয়ে ধৈর্যটা খুব দরকার। ধৈর্য ছাড়া কোনো কাজই সুন্দরভাবে এখনকার দিনে এই জিনিসটা সবার মধ্যে ভীষণ কম, ধৈর্য জিনিসটা সবাই ফট করে এক্ষুনি চাই, এরকম একটা ব্যাপার। এখনকার দিনে ব্যাপার হয়ে গেছে আমাদের ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের, যে এখনকার জিনিস আমার এখনই দরকার, সব রেডিমেড দরকার, কারোর ধৈর্যের ব্যাপারটা নেই, এই হয়েছে ব্যাপার। আচ্ছা পরমাদি, আর একটা বিষয় যে এই প্রফেশনে যারা আসছে, আপনি যেমন বললেন যে অনেকে কাজ পায় না, আবার আপনাদের ক্ষেত্রেও আমি যদি বলি যে বিয়ের সিজন বা একটা সিজনে আপনারা কাজ পান, তো সারা বছর কাজ পাওয়ার কোনো গ্যারান্টি থাকে না, বা আপনি কাজটা পাবেন এমন কোনো গ্যারান্টি থাকে না। যে কোনো ব্যবসা বা চাকরির ক্ষেত্রে যেটা হয়, তো সেই ক্ষেত্রে একটা অনিশ্চয়তা থাকে। সেই অনিশ্চয়তাটা কিভাবে কাটিয়ে ওঠেন? দেখো, সত্যি কথা বলতে একটা সময় এটা ভাবতাম যে শুধু হয়তো বউরাই সাজবে। এখনকার দিন এতটাই আপডেট হয়েছে, যাদের অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে তারা হচ্ছে এখনকার সাজ দেখে তারা ভীষণ আফসোস করে। সেই জন্য এখন আমাদের কোনো মাসে হয়তো বসে থাকতে হয় না। এখন সবাই ছেলে মেয়েদের জন্মদিন, অন্নপ্রাশন, বার্থডে, অ্যানিভার্সারি, সব সময় মানে এখনকার সবাই ওকেশন খোঁজে শুধুমাত্র সাজার জন্য। তো এখন এই প্রফেশনে কেউ বসে থাকে না, যদি মন থেকে ভালো কাজ হয় কেউ বসে থাকে না। এই প্রফেশনে তোমার সারা বছর সারা মাস কাজ থাকেই, আর তারপরে তো ক্লাস চলছেই, যদি ভালো করে কাজ করো তো ক্লাসও করতে পারবে।
আর একটা বিষয় যে আমি যেমনটা বললাম যে 2024-এ দাঁড়িয়ে অনেকে হয়তো পেশাটাকে সিরিয়াসলি নেয় না, কিন্তু অনেকেই কিন্তু এই পেশায় আসছেন, সেক্ষেত্রে আপনাদের কম্পিটিশন কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ আগে যত মানুষ না মেকআপ আর্টিস্ট ছিলেন, এখন কিন্তু মেকআপ আর্টিস্টের সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। সেখানে কেউ একজন কম টাকাতে কাজ করে দিচ্ছে, আর একজন কেউ তার ন্যায্য যেটা পারিশ্রমিক সেটা যখন চাইতে যাচ্ছেন তখন বলছে উনি তো কম টাকায় সাজিয়ে দিচ্ছেন, তাহলে আপনি কেন পারছেন না? সেক্ষেত্রে কি কোথাও গিয়ে মার্কেটটা খারাপ হয়ে যাচ্ছে? অবশ্যই অনেকে বুঝছে না, যারা তারা কম টাকায় কাজ করছে। এবারে কিছু মানুষ যারা রয়েছে, যারা ক্লায়েন্ট কিছু রয়েছে, তারা ভাবছে যে ও এত কম টাকায় কাজ, ও 4000 টাকায় কাজ করছে, তুমি কেন 10,000 টাকা চাইছো, এটা অনেকেই বলছে। তো এটা বুঝতে হবে যে ও 4000 টাকায় কি প্রোডাক্ট দিচ্ছে। অ্যাকচুয়ালি মেকআপটা তোমার শুধু ওই 1 ঘন্টার জন্য না। আজকে আমরা যখন ব্রাইডরা সাজছে বা কেউ পার্টি মেকআপ সাজছে, একটা মিনিমাম 5-6 ঘন্টা ধরে নাও, খুব কম করে হলেও সেই 5-6 ঘন্টা মেকআপটা লং লাস্টিং করার ব্যাপার রয়েছে। এবারে তোমার যদি প্রোডাক্ট না ভালো হয় তাহলে তোমার মেকআপ লং লাস্টিং করবে না, তোমার স্কিন প্রবলেম হওয়া শুরু হবে, স্কিনে র্যাশ শুরু হয়ে যাবে। তো এটা যখন মানুষ বুঝতে শিখবে যে কেন তার এতটা ডিফারেন্স, অবশ্যই প্রোডাক্ট তারপরে আর্টিস্টের ওপর ডিপেন্ড করে সে কতটা সুন্দর করে সাজাচ্ছে, আর তোমার স্কিনে কোনটা বেটার যাবে, তোমার স্কিনে কোন প্রোডাক্টটা যাবে, সেইটা আমরা বুঝে, আমরা যারা অনেক দিন ধরে প্রফেশনে রয়েছি আমরা জানি যে তোমার স্কিনে কোনটা যাবে, সেই বুঝে আমরা সাজাই। আর যারা নতুন রয়েছে তারা হয়তো ভাবে যে আমি একটু কমে করে দিই, তারা সেই নলেজটা এখনো পর্যন্ত অনেকেই জানে না, যে পুরো নলেজ না জেনেই অনেকে সাজিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে পরে তারা সাজার পরে বুঝতে পারে, এই তো হচ্ছে ব্যাপার। একেবারে। তো আপনি যেমনটা বললেন যে স্কিনে যদি ঠিকঠাক মেকআপ প্রোডাক্ট না ইউজ করা হয় তাহলে স্কিনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তো অনেক আমরা এরকম ছোটবেলা থেকেই শুনে আসছি মেকআপ করলে স্কিনের ক্ষতি হয়। আমি যেই প্রফেশনে রয়েছি ব্যক্তিগতভাবে, যে আমাকে প্রতিদিন মেকআপ করতে হয়, মেকআপ করলে কি সত্যি স্কিনের ক্ষতি হয়? স্কিনের প্রবলেম অবশ্যই হয়, কারণ অনেকে কি হয় যে তুমি তোমার স্কিনে যে জিনিসগুলো যাবে তুমি সেই জিনিসগুলো হয়তো জানো না, তুমি শুনেছো এটার পরে এটা 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 দিতে হয়, আমি সেটা সেটা নিয়ে নিয়েছি, আমি সেটা সেটা ইউজ করছি। কিন্তু এক একজনের স্কিন অনুযায়ী এক একজনের এক একটা প্রোডাক্ট হয়, ঠিক আছে? তো তুমি যদি সেই প্রোডাক্টটা ইউজ করো, এবং সেটা তো অবশ্যই স্কিন অনুযায়ী প্রোডাক্ট হয়, কিন্তু তোমার ব্র্যান্ডটা খুব নির্ভর করে তুমি কী ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছো। যেগুলো কম দামি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে তুমি যদি প্রতিদিন ইউজ করো তোমার স্কিনে প্রবলেম হবে। আর তুমি যদি একটা ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করো যেটা সবার জন্য খুব ভালো, তাহলে আশা করি তুমি প্রতিদিন ইউজ করো, সারাদিন ইউজ করো, আমার মনে হয় না কোনো রকম কোনো প্রবলেম আসবে তোমার স্কিনে। একেবারে। আপনাদের কাছে তো মানুষ বিশেষ বিশেষ দিনে সাজতে চায়, তাদের বিয়ে হোক, জন্মদিন হোক বা অ্যানিভার্সারি হোক। তো সেই বিশেষ দিনে আপনারা যখন সাজাতে যান, আপনি যেমন বললেন মেকআপ আর্টিস্টের জ্ঞানটা যেমন জরুরি, পাশাপাশি মেকআপ প্রোডাক্টসটা কতটা ভালো সেটাও অবশ্যই জরুরি। কিন্তু তার সাথে যদি ক্লায়েন্টের চুল এবং স্কিনের একটা নির্দিষ্ট ভালো একটা কন্ডিশন আপনাদের প্রয়োজন হয়, তবেই আউটপুটটা ভালো আসে। তো সেই স্কিন আর হেয়ার মেনটেন করার জন্য আপনি কি টিপস দেবেন? অবশ্যই এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে করেছে, সেই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, প্রতিটা আপকামিং ব্রাইড যারা রয়েছে বা সবার ক্ষেত্রেই বলতে চাই, যে তোমরা ভাবো যে বিয়ের 2 দিন আগে গিয়ে আমি একটু ফেসিয়াল করে নেব, তাহলে হয়তো আমার স্কিনটা ভালো হয়ে যাবে। একদমই না। স্কিনকে তোমাকে ন্যাচারালি হেলদি রাখতে হবে, সেটার জন্য তোমাকে বাড়িতেই একটুখানি তোমাদেরকে যত্ন নিতে হবে। সেই ক্ষেত্রে আমি বলছি না সারাদিন তোমরা রূপচর্চা করো, সেটা না। তো কারণ বিয়ের আগে ব্রাইডদের দেখে একটু বেশি চাপ পড়ে যায়, তারা বেশি বাইরে দৌড়াদৌড়ি করে, যে জন্য ওদের স্কিনে ভীষণ ট্যান পড়ে যায়, এই প্রবলেমগুলো হয়। তো তোমরা বেশি করে একটু জল খাওয়ার চেষ্টা করো, জলটা খাও। রাতের ঘুমটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সারাদিন টাইম পাই না কাজের জন্য, সারা রাত জেগে আমরা যতটা সময় পাই ফোন ঘাটার চেষ্টা করি। তো এটাতে আমাদের স্কিনে ভীষণভাবে এফেক্ট পড়ে। তো সেই জন্য বলবো তোমরা একটু ঘুমানোর মানে ঘুমটা ঠিকঠাক টাইম মতো ঘুমাও, জলটা খাও, একটু ফল টল খাও। এইগুলো করলেই তোমাদের স্কিন খুব হেলদি হয়ে যাবে। তাহলে কি হয় যে মেকআপটা তোমাদের স্কিনে খুব সুন্দর গ্লো করবে, ন্যাচারালি তোমাদের স্কিন গ্লো করবে, তখন মেকআপ করার পরে তোমাদের স্কিনটা আরও গ্লো করবে, আরও ভালো মতো হবে মেকআপটা। আর যেটা হয় যে এখনকার দিনে কেউ স্কিন কেয়ার একদমই করে না, তো এটা একটু করলেই তোমাদের দেখবে স্কিন খুব ভালো হয়ে যাবে। একেবারেই। পরমাদি যে টিপসগুলো দিল সেই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের স্কিনও গ্লো করবে, আপনাদের স্কিনও ভালো থাকবে। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি।
ফিরে এলাম বিরতির পর। আর বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম মেকআপ নিয়ে, মেকআপ কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে যেমন কথা বলছিলাম, তেমনি কারা কারা এই প্রফেশনে আসতে চাইছে, তাদের মধ্যে কি কি স্কিলস থাকা দরকার সেই বিষয় নিয়ে কথা বলছিলাম যে আপনি কিভাবে আপনার সঠিক মেকআপ আর্টিস্টকে বেছে নেবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো। পরমাদি রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। পরমাদি, আপনি 7 বছর ধরে এই প্রফেশনে রয়েছেন, সেক্ষেত্রে বিভিন্ন ক্লায়েন্টকে সাজাতে যেতে হয় বা সাজতে আসে আপনার কাছে, কি কি বাধা ফেস করতে হয়, কি কি চ্যালেঞ্জেসের মুখে পড়তে হয়? অবশ্যই এই প্রফেশনে কিছু কিছু অল্প বাধা আমাদেরকে ফেস করতে হয়, বিশেষ করে ফেস করতে হয় যারা নিউ কামার রয়েছে। আমার স্টুডেন্টরা বলে যেগুলো তাদেরকে ফেস করতে হয়, সেটা একটু সবার সাথে আমি শেয়ার করব, আর সবাই একটু মন দিয়ে শুনবে, সেটা একটু সলভ করার সবাই মিলে। তো আমরা যখন, আমার স্টুডিও রয়েছে এবং কি আমি গিয়েও সাজাতে যাই, এখনো পর্যন্ত সেই সুযোগটা আমি রেখেছি যে আমি স্টুডিওতে এসেও যারা সাজতে চাইবে সেটাও করতে পারবে, আর গিয়েও সাজতে চাইলে সেটাও করতে পারবে। তো নর্মালি স্টুডিওতে যখন আসে তখন তো আমি তাদেরকে টাইম দিয়ে দিই। এবারে তারা কেউ একটু লেট করে, কিন্তু তারা স্টুডিওতে আসার সময় খুব টাইম মেনটেন করার চেষ্টা করে। কিন্তু যখন আমরা তাদের বাড়িতে গিয়ে সাজাতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে আমরা যখন টাইম দিয়ে বুঝতে পারছি বিয়েবাড়ি অনেক নিয়ম কানুন, তো সেটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমার টাইম চলে আসছে, আমাকে একটু তাড়াতাড়ি সেই নিয়মগুলো করতে হবে। লাস্টে গিয়ে দেখি তারা ফটো শ্যুটে এতটাই ব্যস্ত হয়ে যায় যে তারা ভুলেই যায় যে মেকআপ আর্টিস্ট আসবে। যখন মেকআপ আর্টিস্ট তাদেরকে অলরেডি টাইম দিয়ে দেয় যে আমি 3টার দিকে ঢুকছি তোমার ওখানে, তখন তারা বলে দেয় একদম তুমি নির্দ্বিধায় 3টায় ঢোকো। আর গিয়ে আমরা দেখি তাদের এখনো হলুদ লাগানো হয়নি, স্নান করানো হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আবার 1-1.5 ঘন্টা ওরা বসিয়ে রাখে। সেটা খুব মানে আমাদের অনেক প্রবলেম হয়। বুঝতে পারছি তাদের সেটা স্পেশাল দিন, তারা একটু আগে থেকে সেই নিয়মগুলো যদি মানে তাহলে কি হয় যে তাদেরও একদম টাইম মতো সব কিছু হবে, আর আমাদেরও ভীষণ টাইম মতো সব কিছু হবে। তো কারণ তাদের যেরকম স্পেশাল দিন, আমাদের একটা ডেটে 3-4টে করে ব্রাইড থাকে, তো সেই ক্ষেত্রে বাকিদেরও সেইভাবে আমাদের টাইমটা দেওয়া থাকে। তো তাদেরও সেই স্পেশাল দিন, আমি চাই না যে তাদের স্পেশাল দিনগুলো খুব বাজেভাবে নষ্ট হোক। তো তাদের স্পেশাল দিন যেরকম, আমার কাছে তাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তোলাটা আমার কাছে মানে অনেক বড় দায়িত্বের। তো সেই জন্য আমি চাইবো প্রতিটা যারা বাকি ব্রাইডগুলো রয়েছে সবাই তোমরা তোমাদের টাইমটা একটু মেনটেন করো, তোমরা একটু টাইম মতো সব কিছু করো। বাড়িতে একটু বোঝাও যে মেকআপ আর্টিস্ট চলে আসবে, ওদের টাইম হয়ে যাচ্ছে, তোমরা একটু টাইম মতো নিয়মগুলো করো। বাড়ির লোক যখন বলে যে আর ঠিক আছে ওরা সাজাতে এসছে, কিছুক্ষণ বসে যাবে, ওয়েট করে যাবে, কিছুক্ষণ বসা যায়, 5-10 মিনিট 30 মিনিট বসা যায়। কিন্তু সেই 30 মিনিটটাকে যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, এমনও একদিন আমার হয়েছে আমি ব্রাইডকে দুটোই টাইম দিয়েছি, এইদিকে 5টা বেজে যাচ্ছে। মানে লাইফে আমার সব থেকে বাজে এক্সপিরিয়েন্স ওই একটা ব্রাইড ছিল। তো কেন তারা একটু টাইমটা মেনটেন করে না, এটার জন্য তাকেও অনেকটা হেনস্থা হতে হয়, আমাকে মানে মেকআপ আর্টিস্টদেরও অনেক হেনস্থা হতে হয়। তো এখনকার জেনারেশনে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের এইটা সব থেকে বড় সমস্যা যে ব্রাইডরা টাইম মেনটেন করতে পারছে না। ব্রাইডদেরও কোনো মানে ব্রাইডদেরও বা কি দোষ দেবো, সব থেকে বড় কথা ফ্যামিলি মেম্বাররা বলছে ও ঠিক আছে হয়ে যাবে, তুই তখন এত তাড়াতাড়ি সেজে কি করবি। মানে আমরা দুটোই সাজাতে যাচ্ছি জন্য যে দুটোতেই মেকআপ কমপ্লিট হচ্ছে তা না, আমাদের সাজাতে টাইম লাগে, আমাদের বুঝতে সময় লাগে যে তোমার স্কিনে কোনটা যাবে সেটা বুঝবো, তোমার সাথে একটু আলোচনা করব, তারপরে আমরা সাজাবো, আমরা গিয়েই ফটাফট করে দেবো সেটা না। তো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রেখো, তোমরা যারা আপকামিং ব্রাইড রয়েছো তোমরা একটু টাইম মেনটেন করো, আর মেকআপ আর্টিস্টদের এতক্ষণ বসিয়ে রেখো না। আমার খালি এতটুকুই অনুরোধ সব ব্রাইডদের কাছে, যারা নতুন শিখছে কিনা তাদের খুব প্রবলেম হয় এই জিনিসগুলো। অ্যাকচুয়ালি তাদের ধৈর্য ভীষণ কম থাকে, তার ওপর আবার এতক্ষণ বসিয়ে রাখে, সেক্ষেত্রে ওদের খুব প্রবলেম হয়, তারা আরও নার্ভাস হয়ে যায় যে আমি টাইম মতো, অ্যাকচুয়ালি তাদের টাইম অনেক লাগে, যারা নতুন রয়েছে তাদের 3-4 ঘন্টা খুব কম করে হলেও লাগে, আমাদের টাইমটা খুব কম লাগে। তো সেই জন্য আমরা সেই জিনিসটাকে করে নিতে পারি, কিন্তু তারা খুব নার্ভাস হয়ে পড়ে যে কি করে হবে, এতক্ষণ অলরেডি এরা লেট, আর আমাকে বলেছে এই 7টার মধ্যে রেডি করতে, ওরা বসছে 4টার দিকে, তাহলে আমি কি করে রেডি করব। তো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রেখো। আর
আমাদেরকেও বুঝো, তাহলে তোমাদেরও সুবিধে, আমাদেরও সুবিধে, সবাই একসাথে ভালো মতো কাজ করতে পারবো। মাঝে মাঝে এরকম অনেক সময় দেখা যায় কোনো জায়গায় ব্রাইডকে হয়তো সাজাতে গিয়েছেন, কিন্তু তার বাড়ির লোক বলছে আমাকেও একটু হেয়ারটা করে দাও বা আমাকেও একটু মেকআপটা টাচ আপ করে দাও, তো সেক্ষেত্রে সেটা কিভাবে হ্যান্ডেল করেন? এটা তো সত্যি খুব হয়, মানে নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হয়। আমরা যেরকম বলে দিই যে আমরা এই টাইমে যাব, তুমি রেডি থেকো, তোমার পরে কিন্তু আমার পরপর সবাইকে টাইম দেওয়া আছে, আমি বেরিয়ে যাব, সেই ক্ষেত্রে তো হয়ে যায়। কিন্তু অনেকে যারা বোঝে না, এক জায়গায় আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এক জায়গায় আমি সাজাতে গিয়েছি একটু গ্রামের সাইডে, তো বলছে যে ব্রাইডের সাথে তো দুটো পার্টি মেকআপ ফ্রি। তো আমি বললাম যে এটা কোথাকার নিয়ম, আমার তো এরকম কোনো ব্যাপার নেই যে বাই ওয়ান গেট টু ফ্রি, এরকম আমার কোনো প্যাকেজ নেই। বলছে না, আমি শুনেছি যে এরকম ব্রাইডাল সাজাতে আসলে দুটো পার্টি মেকআপ ফ্রি হয়, তো তুমি দুটো না করে দাও, আমাকে একটা করে দাও। তো এই সম্মুখীনগুলো আমাদের হতে হয়। বেশ আমরা কিছুটা সময় হেসে জিনিসগুলোকে উড়িয়ে দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের না প্রত্যেকটা টাইম পরপর সাজানো থাকে। মানে আমরা সাজাতে যাই জন্য যে এমন যে আমরা বসে থাকি তারপরে আমাদের কোনো কাজ থাকে না, সেটা না। আমাদের পরপর টাইমগুলো সাজানো থাকে। আমরা চেষ্টা করি তোমাকে ভালো করে সাজিয়ে নিয়ে আবার আমাদের নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানো। অনেকে আবার বলে যে একটু আমাকে খালি আইলাইনারটা দিয়ে দাও, একটু লিপস্টিকটা দিয়ে দাও, মানে একটা একটা করে তাদের বলতে থাকে, দিদি আমাকে একটু চুলটা কাল করে দাও। কিছুই তো চাইনি, এতটুকুই চেয়েছি। কিন্তু তাদেরকে আমি বোঝাতে পারি না যে ওটা আমার কাজের মধ্যে ছিল না। তো সেটা অ্যাকচুয়ালি ব্রাইডদেরই বলা উচিত যে তোমাদের বলা। এই জন্য আমরা প্রথমেই বলে দিই যে আমরা যে ঘরে সাজাচ্ছি সেই ঘরটা ফাঁকা রাখার চেষ্টা করো, কারণ যখন গ্যাঞ্জাম হয় আমাদের সাজাতে ভীষণ প্রবলেম হয়। তোমরা যে ঘরে সাজছো, যখন মেকআপ আর্টিস্টকে তুমি বাড়িতে বুক করছো, তো আমি সবাইকে বলবো যে যে ঘরে সাজছো ঘরটাকে একটু ফাঁকা রাখো, লাইটের ব্যবস্থাটা ঠিক রাখো, যাতে তুমিও সুন্দর করে সাজতে পারো, মেকআপ আর্টিস্ট তো তোমাকে আরো সুন্দর করে সাজাতে পারে। একেবারেই। আর একটা বিষয়, আমরা যখন কোনো মেকআপ আর্টিস্ট বুক করতে যাই তখন দেখতে পাই যে তারা বলেন যে বিভিন্ন রেঞ্জের মেকআপ রয়েছে। এই যে বিভিন্ন যে রেঞ্জ থাকে, এটা কেন? দেখো, প্রোডাক্ট এরপর ডিপেন্ড করে। এবারে সবাই সব কিছু নিতে পারে না, সব ক্লায়েন্ট হচ্ছে হাই রেঞ্জের প্রোডাক্টই নিতে পারবে তার কোনো কথা নেই। তো সেই জন্য প্রোডাক্টের ওপর ডিপেন্ড করে রেঞ্জটা ভ্যারি করে। নন এইচডি, এইচডি, আলট্রা এইচডি, এয়ারব্রাশ মেকআপ, অনেক রকম মেকআপ রয়েছে। এবারে যার যেটা পছন্দ, এবং অবশ্যই তোমার স্কিনে কোনটা শ্যুট করবে সেটাও নির্ভর করে। এবারে কে কতটা বাজেট নিতে পারছে, কার স্কিনে কতটা কোনটা ভালো লাগবে সেটা ডিপেন্ড করে যে এইটাতে এই ব্যাপারগুলো হয়, ওটাতে এই ব্যাপারগুলো হয়। তো তুমি কোনটা নিতে পারবে, তোমার স্কিনে কী প্রবলেমগুলো রয়েছে, সেই হিসাবে সেই প্যাকেজটা তারা চয়েস করে। ও আচ্ছা, একেবারেই। আপকামিং যারা এই পেশায় আসার জন্য ইন্টারেস্টেড বা আপকামিং মেকআপ আর্টিস্ট যারা রয়েছে, তাদের জন্য কি বার্তা দেবে? আপকামিং যারা মেকআপ আর্টিস্ট রয়েছে তাদেরকে বলবো যে হাল ছেড়ো না বন্ধু, ভালো করে ধৈর্য ধরে কাজ করতে থাকো, কাজ করো, সাজাও। প্রথমেই যে সাকসেস পেয়ে যাবে কখনোই না। আমরাও প্রথমেই সাকসেস পাইনি, আমরাও অনেক কাজ করেছি, অনেক বাধা বিপত্তি আমাদেরও এসছে। তো সেই জিনিসগুলো ওভারকাম করে তোমরা এগিয়ে যাও, ভালোবেসে কাজটা করো, মন থেকে করো। আর শুধু যতটুকু শিখে আসছো ততটুকু না, সেটা নিয়ে ঘাটো, সেটা নিয়ে আরও পড়াশোনা করার চেষ্টা করো। দেখো, এগুলো একটা পড়াশুনো, এগুলো যে শিখে নিলাম ওখানেই শেষ তা না। আমরাও প্রতিদিন যাচ্ছে, আমরা শিখছি, প্রতিদিন জিনিস আপডেট হচ্ছে, মেকআপ প্রোডাক্ট আপডেট হচ্ছে, মেকআপ আপডেট হচ্ছে, সব কিছু যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে। তো আমাদেরকেও সেই জিনিসটা লক্ষ্য রাখতে হয়। তো তোমরাও নিজেকে আরও আপডেট করো, সময়ের সাথে সাথে যতটুকু শিখে এসছো ততটুকুতে সীমাবদ্ধ থেকো না, সবাইকে ফলো করো, সবার কাজ দেখো, আর নিজেকে আরও উন্নতি করার চেষ্টা করো। আর একটা বিষয় আমার হয়তো প্রশ্নটা আগেই করা উচিত ছিল, যে এই যে বিভিন্ন রেঞ্জের যে মেকআপ রয়েছে, তুমি যেটা বললে যে মেকআপ প্রোডাক্ট তার উপর ডিপেন্ড করে এই যে রেঞ্জগুলো সেট করা হয়, তো সেক্ষেত্রে যে মেকআপের আউটপুটটা আসে, তো সেটা কি প্রোডাক্টের উপর নির্ভর করে নাকি মেকআপ আর্টিস্টের উপর? বা মেকআপ আর্টিস্ট যে ডিসাইড করবে ব্রাইড, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে বুঝবে যে এই মেকআপ আর্টিস্টই আমার জন্য ঠিক? প্রফেশনাল আর্টিস্টরা, একটা সত্যি কথা বলছি, প্রফেশনাল আর্টিস্টরা
কম রেঞ্জের প্রোডাক্ট দিয়েও তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেবে যে তুমি দেখে মুগ্ধ হয়ে যাবে। কিন্তু প্রোডাক্টটা কেন ডিপেন্ড করে বলছি, প্রোডাক্টটা তোমার মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে। তোমার মেকআপটা ভালো হলে তোমার স্কিনে প্রবলেম হবে না, তোমার মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। যত এখনকার দিনে কি হয় যে যত ভালো প্রোডাক্ট তত তোমার ন্যাচারাল মেকআপ হবে, ন্যাচারালি গ্লো করবে, মেকআপটা লং লাস্টিং হবে, বুঝেছো? তো এই জন্য তোমার বাজেটটা একটু মেকআপের প্রোডাক্টে ডিপেন্ড করে যে তোমার মেকআপটা তুমি কতটা লং লাস্টিং করতে চাও। কিন্তু আমরা প্রফেশনাল আর্টিস্টরা কম বাজেটের প্রোডাক্টকেও এত সুন্দর করে মেকআপ করে দেবো যেটা তোমার খুব সুন্দর লাগবে, কিন্তু এই যে লং লাস্টিংয়ের যে ব্যাপারটা সেই জিনিসটা থাকবে না। আমাদের যারা দর্শক রয়েছে, যারা আপনাকে দেখছে এই মুহূর্তে, তারা যদি সাজগোজের জন্য আপনার সাথে যোগাযোগ করতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে? একদম, তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমার পেজ রয়েছে। ফেসবুকে পরমা সাহা বলে আমার পেজ রয়েছে, এবং আমার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট পরমা সাহা সেটা বলেও একটা পেজ রয়েছে। এছাড়া আমি আমার নাম্বারটাও তোমাদের সাথে শেয়ার করছি, 8617888952, 8617888952। এই নাম্বারে ফোন করেও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ফোনে সবসময় পেয়ে যাবে। আর অবশ্যই আমাকে তোমরাও ফলো করো, দেখো আমার কাজ তোমাদেরও কেমন লাগছে। অনেক ধন্যবাদ পরমাদি আমাদের স্টুডিওতে এতটা সময় দেওয়ার জন্য। আজকের মতো আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।